সৈয়দা জাহিদা সুলতানা রত্না পেশায় ছিলেন একজন আইনজীবী। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পান রত্না। তবে ক্ষমতার অপব্যবহার করে খোদ স্বজনদের উপরই অত্যাচার চালিয়েছেন সাবেক এই আইনজীবী। তাদের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে করেছেন ঘরছাড়া, তাদের সম্পদও আত্মসাৎ করেছেন। তার অত্যাচারে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন স্বজনরা, এমনকি আইনের দ্বারস্থ হয়েও কোনো সহায়তা পাননি ভুক্তভোগীরা। তবে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর এখন পীর সেজে শুরু করেছেন ভণ্ডামি। উদ্দেশ্য শ্বশুর শাশুড়ির রেখে যাওয়া সব সম্পদ আত্মসাৎ করা। তার শাশুড়ির বাড়িটি রাজধানীর খিলবাড়ির টেক এলাকায়। ওই বাড়িটি বছরের পর বছর দখলে রেখেছেন তিনি। বর্তমানে দখলদারিত্ব বজায় রাখতে সেখানে মাজার ব্যবসা, মাদক কারবার, বিদেশিদের আনাগোনা সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগ পাওয়া গেছে। সে মাজারের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড নিয়ে সম্প্রতি এলাকাবাসী ভাটারা থানায় অভিযোগ করেছেন। অভিযোগের পর থেকে বাড়িটিকে নজরদারিতে রেখেছে পুলিশ। রত্না নিজের ননদকে পৈতৃক ভিটা ছাড়া করে রেখেছেন গত ২৫ বছর ধরে। ননদের টাকায় একসময়ে পড়াশোনা শেষ করেও এখন তার ভয়েই তটস্থ থাকতে হয় ভুক্তভোগীদের। ৮০ বছরের বৃদ্ধা শাশুড়ি নিজের ঘর থেকেও বের হতে পারতেন না পুত্রবধূর পাঠানো সন্ত্রাসীদের হামলার ভয়ে। রত্না শ্বশুরবাড়ির ভুক্তভোগী পুলিশ ও আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে। এমনকি গোয়েন্দা সংস্থার কাছে শাশুড়ির দেয়া ভিডিও সাক্ষাৎকারেও রত্নার জুলুম জালিয়াতির বিষয়গুলো উঠে এসেছে। প্রথমে এক ভাড়াটিয়ার আশ্রিতা হিসেবে বর্তমান শ্বশুরবাড়িতে ওঠেন রত্না। ওই ভাড়াটিয়ার অনুরোধে বাড়ির মালিক দোহার কলেজের সাবেক ইংরেজি প্রভাষক শামসুন্নাহার রেনু রত্নার উচ্চ মাধ্যমিকের পড়াশোনার দায়িত্ব নেন। এ সময় ভাড়াটিয়ার বাসায় বেশ নম্রভদ্র দেখে নিজের ভাই রেজা সারোয়ারের সঙ্গে রত্নার বিয়ে দেন রেনু। কিন্তু বিয়ের ৩ মাসের মধ্যেই খসে পড়ে রত্নার মুখোশ। শুরু করেন শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া। পরে আলাদা বাসা ভাড়া করে দেয়া হয় রত্না ও রেজাকে। সেখান থেকেই দোহার সরকারি কলেজে পড়াশোনা শুরু করেন তিনি। ননদ শামসুন্নাহার রেনু নিজের খরচে রত্নাকে স্নাতকোত্তর পাশ করান। এরপর ননদের কাছে আর্জি জানান আইন কলেজে পড়বেন রত্না। ভর্তির টাকা সহ সব খরচ দেন রেনু। পড়াশোনার জন্যই তাকে ঢাকায় খিলবাড়ির টেক বাসায় পাঠিয়ে দেন। কিন্তু শাশুড়ির নামে থাকা ওই বাড়িতে ঢুকেই ননদ শাশুড়ির জন্য বাড়িতে রেড অ্যালার্ট জারি করেন রত্না। পরবর্তী সময়ে যখনই ননদরা বাড়িতে ঢোকার চেষ্টা করেন, তখনই সন্ত্রাসী হামলার ভুয়া অভিযোগে থানায়, আদালতে দফায় দফায় মামলা করেন তাদের বিরুদ্ধে। তবে অভিযোগের সত্যতা না পেয়ে আদালত মামলাগুলো খারিজ করে দেয়। এর মধ্যে মা তার এক ছেলে ও ৪ মেয়ের নামে হেবা দলিল করে সম্পত্তি ভাগ করে দিয়ে যান। ননদরা সম্পত্তি বুঝে নিতে গেলে তাদের বিরুদ্ধে আবারও মামলা দায়ের করা হয়। কোনোভাবেই বাড়িতে ঢুকতে না পেরে শেষ পর্যন্ত ননদরা রত্নার বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার তদন্ত করে পুলিশ অপরাধ তদন্ত ব্যুরো পিবিআই। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন অনুযায়ী আদালত শাশুড়িকে মাসে ১৫,০০০ টাকা দেওয়ার নির্দেশ দেয়, কিন্তু সেখানেও আদালতের নির্দেশ অমান্য করেন রত্না। এমনকি প্রতিবেদনে রত্নার জুলুম, নির্যাতন, জাল জালিয়াতির বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। শাশুড়ি রত্নাকে নোটারি করে জমি লিখে দিয়েছেন বললেও তার সপক্ষে কোনো প্রমাণ পায়নি পিআইবি। গোয়েন্দা সংস্থাটি বলেছে তারা রত্নার শাশুড়ি শহর ভানুর সাক্ষাৎকার নিয়েছে। সেখানে শহর ভানু স্পষ্ট করে বলেছেন তার ছেলে ও বউ তাকে ভরণ পোষণ দিত না, এমনকি আদালতের নির্দেশও তারা মান্য করেনি। তখন তিনি মেয়েদের সেবায় খুশি হয়ে মেয়েদের নামে জায়গা হেবা দলিল করে লিখে দিয়েছেন। এছাড়া রত্নার নোটারি করা কাগজে কোনো টিপসই বা স্বাক্ষর শহর ভানু দেখেননি। রত্না নিজের নোটারির কাগজপত্র সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে তৈরি করেছেন বলেও জানানো হয়। এদিকে রত্না নোটারির কাগজপত্র নিয়ে ২ দফা জজ কোর্টে যান। আদালত ২ দফাই সেটি খারিজ করে দেয়। এরপর রত্না আবারও সেই মামলা রিট করান হাইকোর্ট ডিভিশনে। হাইকোর্ট স্টে অর্ডার দেয়, কিন্তু স্টে অর্ডার ছিল রত্নার স্বামী রেজা সারোয়ারের নামে। রেজা ২০২২ সালের ৮ মার্চ মারা যান, কিন্তু সে বিষয়টিও হাইকোর্ট ডিভিশনকে জানাননি রত্না। আইনজীবী রত্নার স্বামী মারা গেলে তাকে ঘরের মধ্যে দাফনের চেষ্টা করেন, তবে পুলিশ ও এলাকাবাসীর বাধায় লাশ ফ্রিজে রাখেন। পরের দিন নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি কিনে সেখানে দাফন করা হয়। সেটিকে কেন্দ্র করে গড়ে ওঠে মাজার ব্যবসা। কবিরাজি, ঝাড়ফুঁক তো চলেই, সেই সঙ্গে নিজের ব্যবসা বাড়ানোর জন্য রাতে মাইক বাজিয়ে গান বাজনা ও নাচ সহ চলে অনৈতিক কর্মকাণ্ড। এসব ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ভেঙে দেয় মাজার। মাজার ভেঙে দেওয়ার ঘটনায় রূপগঞ্জ থানায় গ্রামের লোকজনের বিরুদ্ধে মামলা দেন রত্না।
মামলায় পুরো গ্রাম হয় পুরুষ শূন্য। তবে ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর আবারও সেখানে রত্নার মাজার ব্যবসা বন্ধ করতে হয়। কিন্তু এবার রূপগঞ্জ থেকে মাজার কবিরাজি চলে আসে সেই খিলবাড়ির টেকের বাসায়। ভুক্তভোগী পরিবারের পক্ষে শামসুন নাহার রেনু আমার দেশকে বলেন, বাড়িটা তার মা তাদের নামে লিখে দিয়েছেন। রত্না তার ক্ষমতার অপব্যবহার করে বাড়িটি দখলে নিয়েছে। তারা এখন ন্যায্য অধিকার ফিরে পেতে চায়। এই নারীর অত্যাচার থেকে রেহাই পেতে চান তারা। এ বিষয়ে অভিযুক্ত সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল সৈয়দা জাহিদা সুলতানা রত্নাকে বারবার ফোন করলেও তিনি তা রিসিভ করেননি। আমি শামসুন নাহার, আমি দোহার-নবাবগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ছিলাম। আমি 2003 সালে নিউজিল্যান্ডে চলে যাই পরিবারসহ। আমাদের যে ঢাকায় আমার মায়ের যে বাড়ি ছিল, যেটা নিয়ে নিউজ হয়েছে, সেটা আমার মায়ের নামে ছিল, কিন্তু আমার মা পরবর্তীতে আমাদের বোনদেরকে লিখে দেয়। কিন্তু আমরা কোনোভাবেই আমাদের বাড়িতে ঢুকতে পারি না। আমরা আত্মীয়-স্বজন নিয়ে প্রায় 20-25 বার সিটিং দেওয়ার চেষ্টা করছি, কিন্তু যখনই আমরা সিটিং দিই তখনই আমার ভাবি এবং আমার ভাই তাদেরকে সন্ত্রাসী মনে এই ট্যাগ দিয়ে তাদের নামে মিথ্যা এবং বানোয়াট মামলা দিয়ে হয়রানি করে। এভাবে আমাদের পরিবার প্রায় 25 বছর যাবৎ আমরা নিজের বাড়ি থেকে উৎখাত করা হয়েছে আমাদের, এবং আমাদেরকে বিভিন্ন রকমের হয়রানিমূলক মামলা দিয়ে সামাজিক, আর্থিক এবং শারীরিকভাবে হয়রানি করছে। এবং গত 2022 সালে 8ই মার্চ আমার ভাই মারা যায়, এবং এই মারা যাওয়ার খবরটা আমাদেরকে দেওয়া হয় না, আত্মীয়-স্বজনকে দেওয়া হয় না। আমরা প্রতিবেশী মারফত খবরটা পেয়ে আমার বোনরা যারা ছিল দেশে, ওরা ছুটে যায়, কিন্তু ওদেরকে শারীরিকভাবে অ্যাসল্ট করা হয় বাড়ির ভিতরে ঢোকার পরে। এবং আমার ভাইয়ের মৃত্যুটাও ছিল রহস্যজনক, কারণ এলাকাবাসী এবং আত্মীয়-স্বজন কেউ জানে না কিভাবে মারা গেল। আরও রহস্য মানুষের মনে বেড়ে যায় এই জন্য যে আমার ভাইকে তাড়াহুড়া করে আমাদের না জানিয়ে বাড়ির ভিতরে দাফন করার জন্য চেষ্টা করে। আমরা প্রতিবেশী মারফত খবর পেয়ে দৌড়ে যায় আমার বোনরা, এবং এলাকাবাসী এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এই দাফন করতে ব্যর্থ হয়। এরপরে সে ওই নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটা জায়গা কিনে, এটা আমার মিডিয়া থেকে জানা খবর, জায়গা কিনে ওখানে দাফন করা হয় এবং ওখানে মাজার তৈরি করা হয়, এবং ওখানে নানা রকমের অবৈধ কার্যকলাপ শুরু করে। সেখানে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে তারা প্রশাসনকে জানায় এবং তারা এটা প্রতিবাদ করে। তখন এলাকাবাসী সবার নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে গ্রাম শূন্য করে এবং তারা স্থানীয় প্রশাসনের শরণাপন্ন হয়। এটা আমি মিডিয়া থেকে জেনেছি, কারণ আমার ভাইয়ের পরিবারের সাথে আমাদের পরিবারের কোনো দিন কোনো সম্পর্ক ছিল না গত 25 বছরে। আমার মা মারা গেলেও আমার ভাই কখনো আমার মায়ের কোনো খোঁজখবর নিত না, আমার ভাইয়ের ওয়াইফও নিত না। আমার মা মারা যাওয়ার পরে আমি দেশে আসতে পারিনি, কারণ আমি এই বিভিন্ন রকমের মামলা, হামলা, হুমকি ধমকি এগুলোর জন্য আমরা ভীত সন্ত্রস্ত, আমরা নির্ঘুম রাত কাটাই। এখন আমরা জানতে পারি যে আমাদের যে ঢাকার যে বসত বাড়ি ছিল, ওইখানে আবার আমার ভাইয়ের কবরের মতো করে ওইখানে নানা রকমের অবৈধ কার্যকলাপ, মাজার পূজা, গান বাজনা, অসামাজিক কার্যকলাপ পরিচালিত হয় এবং আগন্তুক লোকজন আসা যাওয়া করে। এটা আমার এলাকাবাসী আমাকে ইনফর্ম করে এবং আমি পুলিশকে এটা জানাই। পুলিশ যাওয়ার পরে তদন্ত করে এবং তার সত্যতা পায়। এখন আমরা সবাই খুব বিচলিত আছি, আমরা কিভাবে আমাদের বাড়ির অধিকার ফিরে পেতে পারি এবং আমরা এই হয়রানিমূলক মামলা থেকে নিস্তার পাইতে পারি। সেই জন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ এবং জোর দাবি জানাই যে আমাদের ক্ষতিপূরণ সহ আমাদের এই নিজের সম্পত্তিতে যাতে আমরা দখল বুঝে পাই এবং আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি। এই বলে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে।